আমরা পতাকা নিয়ে কথা বলবো, কিন্তু চীন নিয়ে যেটা শুরুতে বললাম যে চীনে আমরা চীন থেকে আসার পরে আমরা যে প্রতিনিধি দল ছিলেন তাদের মুখ থেকে শুনেছি যে কি পরিমাণ বিনিয়োগ আশা প্রত্যাশা করছেন তারা, কি প্রতিশ্রুতি তারা চীন থেকে পেয়েছেন। কিন্তু বিপরীতে আপনি বলছেন যে চীন থেকে আসলে সরকার তেমন কিছুই পায়নি। কেন? মানে আপনার এটা কি অনুমান নির্ভর নাকি কোনো ফ্যাক্ট নির্ভর তথ্য? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এটা বক্তব্যের এক অংশ আর কি। আমি বিরোধী দলের রাজনীতি যারা করে তাদের ভিতরে আমি অন্যতম যারা শুরু থেকে প্রধানমন্ত্রীর এই সফরের দেশ নির্ধারণের ব্যাপারে আমি ওয়েলকাম করেছি। ইটস এ ভেরি ব্রেভ ডিসিশন এবং কারেক্ট ডিসিশন যে ভারতের প্রধানমন্ত্রীর মোদির সচিব এসে তাকে সরাসরি দাওয়াত দিয়ে গেছে, দাওয়াতের ইনভাইটেশন লেটার হ্যান্ড ওভার করে দিয়ে গেছে। এরপরও বাকিরা তো মৌখিকভাবে দাওয়াত দিয়েছে। মালয়েশিয়া এবং চায়না সফর করবার জন্য অ্যাম্বাসেডার এসে বলেছেন। তো সে জায়গাতে এইরকম একটা জায়গাতে এসে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এটা রাজনৈতিকভাবে এবং ভূ রাজনৈতিকভাবে খুবই সাহসী এবং সঠিক সিদ্ধান্ত। এটাকে অবশ্যই আমরা ওয়েলকাম করি এবং এইটা আমাদের যে গত 17-18 বছর যে দিল্লি কেন্দ্রিক যে নতজানু পররাষ্ট্রনীতি দেখেছি সেখান থেকে বাংলাদেশকে একটা স্বাধীন পররাষ্ট্র এবং সম্মানজনক পররাষ্ট্রনীতির জায়গায় অভিমুখে যাওয়ার জন্য একটা ভালো স্টেপ। অর্থনৈতিক জায়গায় যদি দেখেন, যেটা তারেক রহমান বলেছেন যে চীন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, সেই জায়গায় যদি দেখেন এবং যে এমওইউগুলো স্বাক্ষর হয়েছে, আপনি যদি ঘোষণাটা পড়েন, জয়েন্ট ডিক্লারেশন যেটা পড়লাম, সেখানে কনক্রিটভাবে এক্স্যাক্টলি কিছু বলা নাই যে আসলে টাকার পরিমাণ উল্লেখ করে যে কি পরিমাণ টাকা তারা ফিউচারে বিনিয়োগ করবেন। হাউএভার এরিয়া অফ কোঅপারেশন আছে যে রাষ্ট্রের সাথে এই জায়গাগুলোতে চীন একসাথে কাজ করতে আগ্রহী। এখন প্রশ্ন হচ্ছে যে এই আগ্রহ থাকলেই কি আপনি চায়নাকে ফাইন্যান্সিয়ালি মানে উৎসাহ প্রণোদনা দিতে পারবেন কিনা? আমার রাষ্ট্র হিসাবে সেই সক্ষমতা এবং আমার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করবার জন্য সরকার প্রস্তুত কিনা, সেই জায়গাতে সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জিং জায়গা আছে যেটা অ্যাড্রেস করতে না পারলে আপনি চীনের বিনিয়োগ রিয়েল সেন্সে কখনো পাবেন না। প্রধানতম জায়গা হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রীকে আপনার চায়না খুবই সন্দেহের চোখে দেখে। 2001 থেকে 6 সালে তিনি বাণিজ্য মন্ত্রী থাকা অবস্থায় তাইওয়ানের সাথে মানে সম্পর্কটা ডিসপ্রপোর্শনেটলি এগিয়ে নেওয়ার জন্য যা যা করেছেন, যেটা চায়নার ওয়ান চায়না পলিসি যেটা আছে জিয়াউর রহমানের, এইটার সাথে সাংঘর্ষিক। এবং চায়না রিলেটেড যারা ব্যবসায়ী আছেন, যারা ডিপ্লোম্যাট আছেন, বিভিন্ন সেকশনের সাথে আমরা মিশে কথা বলে যেটা দেখলাম যে সবাই চায়নাম্যান বলে সবসময় খসরু ভাইকে টিটকানি করে। মানে চাইনিজ বলয়ের ভিতরে যখন তারা কথা বলে, তারা যখন অর্থমন্ত্রীর আলাপ আসে, দ্যাট চায়নাম্যান অথবা তাইওয়ানিজ ম্যান বলে আর কি, দ্যাট তাইওয়ান ম্যান। এর মানে হচ্ছে যে বেইজিংয়ে আমাদের অর্থমন্ত্রী খুবই সম্মানিত না, তাকে খুব ভালো চোখে দেখা হচ্ছে না। তাহলে যার মাধ্যমে মূলত আপনি অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন সেই তো আমাদের ফ্রন্ট ফেস আব্দুল মতিন খসরু ভাই। তো ফ্রন্ট ফেস আমির খসরু মাহমুদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলছি। খসরু ভাই হচ্ছে আমাদের অর্থনীতির ফ্রন্ট ফেস এবং একই কারণে দেখবেন যখন উনি IMF ওয়ার্ল্ড ব্যাংক লোনের যে কিস্তি দিল না, পরবর্তীতে কিন্তু মির্জা ফখরুল সাহেব এবং তিতুমির ভাই গেছেন হচ্ছে বেইজিংয়ে, অর্থমন্ত্রী যান নাই কেন? কিন্তু আবার দেখেন এত বড় একটা ঘটনা ঘটছে, আপনি একটা বিরাট ফাইন্যান্সিয়াল কোঅপারেশন আশা করছেন, কিন্তু অর্থমন্ত্রী বাণিজ্য মন্ত্রী কিন্তু এই ট্রিপে নাই। তো সেই জায়গাতে চায়নার এই ব্যাকগ্রাউন্ডে আমাদের সরকার সম্পর্কে যে ধারণাগুলো আছে, এইটাকে যদি আপনি ক্লিয়ার আউট করতে না পারেন যে আসলে দীর্ঘমেয়াদে তারা আপনি চীনের সার্বভৌমত্ব, চীনের তিব্বত অথবা আপনার তাইওয়ান অথবা হংকং নিয়ে আপনি চায়নার সভরেন্টিকে কখনো মানে করবেন না, বিব্রত করবেন না, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। দ্বিতীয় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে চীন আপনার 16 সালে যখন এসছে প্রেসিডেন্ট, তখন প্রায় $27 বিলিয়ন আপনার ওয়াদা করে গেছে, তার মাত্র $7 বিলিয়ন মতো আপনার ছাড় হয়েছে। তাহলে এখন $20 বিলিয়ন তো ঋণ বলেন, এইড বলেন, ইনভেস্টমেন্ট প্ল্যান তো অলরেডি পাইপলাইনে আছে, তাহলে সেগুলো ছাড় হচ্ছে না কেন? তাহলে সার্টেনলি আমার ব্যুরোক্রেসিতে, আমার গভর্নমেন্ট মেকানিজমে, আমার স্টেটের এমন কিছু ইস্যুজ আছে যেটা চায়না পছন্দ করছে না অথবা সে কনফিডেন্ট না
যেখানে টাকাটা ছাড় দিলে এই টাকাটা ফিরে আসবে। থার্ড হচ্ছে আপনার অর্থনৈতিক খাতে, আর্থিক খাতে, ব্যাংকিং খাতে সরকারের অনেকগুলো সিদ্ধান্ত, শুধু বেইজিংয়ে না, সারা দুনিয়া, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফিচ, এবং দেখেছেন আপনার আমাদেরকে ক্রেডিট স্কোরিংয়ে ডাউনগ্রেড করে দিয়েছে সম্প্রতি গত 1-2 মাস আগে। তারা শঙ্কিত যে আসলে আমরা রিফর্ম এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ডিসিপ্লিনের ব্যাপারে খুব সিরিয়াস কিনা সরকার, এই ব্যাপারে তাদের ভিতরে যথেষ্ট দ্বিধা আছে। এরপরে হচ্ছে আপনি যদি দেখেন প্রথমবারের মতো ইন আওয়ার হিস্ট্রি, আপনি বলছেন দ্বিধা আছে, কিন্তু আমরা দেখছি যে এখানে অনেকগুলো চীনা প্রতিষ্ঠান প্রায় $9.21 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। যেভাবে আমরা যে ধরনের কনভারসেশন দেখেছি, সেই জায়গা থেকে ঠিক কোন যুক্তিতে আপনার কাছে মনে হয় যে চীন কোঅপারেট করছে না? আপনি যেটা বললেন যে টাকা যেটা ডিসবার্স হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, আপনি এর আগে তাইওয়ানের কথাটা টানলেন, তাহলে অন্তর্বর্তী সরকারের সময়েও ডেভেলপমেন্ট তাহলে কি ছিল? তখন তো বিএনপি ক্ষমতায় ছিল না। আমরা যদি এই টিমের যে বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হয়েছে সেটাও যদি আমরা প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যে কথাটা বলেছেন সেটাও যদি আমরা আনি, যে তিস্তা প্রকল্পেও কিন্তু, তিস্তা মহাপরিকল্পনা কিন্তু এর আগে এই পজিটিভ সাড়াটা পাওয়া যায়নি। ইন্টারিমের টাইমে আপনি যারা অন্তর্বর্তী সরকার প্রধান তিনিও গিয়েছিলেন, কিন্তু এবার কিন্তু সেই জায়গাতে একটা পজিটিভ একটা সাড়া পাওয়া গেছে, তারা কোঅপারেট করতে চায় বেসড অন দ্য ফিজিবিলিটি রিপোর্ট। প্রশ্ন হচ্ছে যে আপনার অনেকগুলো কিউমুলেটিভ ঘটনা আছে যার উপরে ভিত্তি করে আপনি ধারণা করতে পারবেন যে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রে ইনভেস্ট করবার ব্যাপারে কতটুকু আন্তরিক। বিষয় হচ্ছে এইগুলো সম্ভাবনা আকারে নষ্ট হয়ে যায় নাই। প্রশ্ন হচ্ছে এই সম্ভাবনাকে যদি আপনি সফর থেকে যদি বেনিফিট নিতে চান, কিন্তু এই বিষয়গুলোকে যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে দীর্ঘমেয়াদে এই MOU-গুলো টাকাতে কনভার্ট করবে না, ইনভেস্টমেন্ট আকারে কনভার্টেড হবে না। এটা একটা ওয়াদা আকারে থেকে যাবে যে আমরা আগ্রহী, আপনার এখানে ইনভেস্ট করতে চাই, আমরা আসতে চাই, দেখতে চাই, এই ব্যাপারগুলো, এই ধরনের কথা সবাই বলবে, সব ব্যবসায়ী বলবে। কিন্তু আপনি যদি এই ফাইন্যান্সিয়াল সেক্টরে যে অ্যানোমালি চলছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে অ্যানোমালি চলছে, এটাকে যদি ডিসাইসিভলি আপনি ডিল না করেন, এরপরে হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশের হিস্ট্রিতে তার, এটার জন্য বিএনপি দায়ী না, বাস্তবতা বলছি, যে আমাদের বাজেটের খরচের 1 নম্বর খাত চলে আসছে হচ্ছে আপনার ঋণের সুদ পে করা। আওয়ামী লীগ সরকার এত পরিমাণ ঋণগ্রস্ত করে দিয়ে গেছে ডোমেস্টিক এবং ওভারসিজ সোর্স থেকে, যে আগে যেটা ছিল রাজস্ব আপনার পরিচালন ব্যয়ে বেতন ভাতা ছিল সবচেয়ে বেশি খরচের খাতায়, কিন্তু এইবারই প্রথমবারের মতো সুদ পরিশোধের ব্যাপারটা হচ্ছে নাম্বার 1-এ চলে আসছে। তাহলে যেই দেশ আপনার এখানে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করবে, সে তো দেখতে চাইবে যে আপনার অর্থনীতি আসলে সলিড গ্রাউন্ডে আছে কিনা, যে দীর্ঘমেয়াদে আপনি ইন্টারেস্ট পে ব্যাক করতে পারবেন, আমি এখান থেকে প্রফিট করে আমি দেশে ফিরে যেতে পারবো। অতএব সে তো এটা আল্লাহর ওয়াস্তে দিতে আসে নাই। অতএব এই জায়গাগুলোতে আপনার তাকে আশ্বস্ত করতে হবে যে না, রাষ্ট্র আকারে আমরা এগুলো করবার জন্য প্রিপেয়ার্ড। তখনই শুধু কাগজগুলো ডলারে, পাউন্ডে রূপান্তরিত হবে। সেই জায়গায় আমরা কতটুকু এগিয়ে গেলাম? 5 আগস্টের 2024 5 আগস্টের পর থেকে আমরা যতটুকু সময় পেয়েছি, সেই সময় থেকেই যদি কাউন্ট করি, আপনি যেহেতু এর আগের সময় ঋণের কথাও আনলেন, আমরা কতটুকু এগিয়ে গেলাম সেই প্রশ্নটি সামনে রয়েই যায়। আপনি বলেছেন যে এখানে অর্থমন্ত্রী কেন ছিলেন না? একজন অর্থমন্ত্রীকে থাকতেই হবে, এটাই বা কেন? মানে টিমে অর্থ উপদেষ্টা আছে, বিনিয়োগ নিয়ে যারা কাজ করছে, সবাইকে আসলে সরকারের সাথে দুই পক্ষে যুক্তি আছে। একটা হচ্ছে বাজেট সেশন চলছে, PM নাই, অর্থমন্ত্রী না থাকলে বাজেট সেশনের সেটা কিভাবে চলমান থাকবে সে প্রসঙ্গটা আছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর রাষ্ট্রের, আপনি পৃথিবীর সবচেয়ে ধনী সম্ভাব্য রাষ্ট্র, যার কাছ থেকে আপনি অনেক টাকা পয়সা পেতে পারেন এমন একটা সম্ভাবনা আছে, সেখানে ওই রাষ্ট্রের সাথে প্রধানমন্ত্রীর পাশাপাশি, প্রধানমন্ত্রী তো বছর বছর বেইজিং যাবেন না, এরপরে কমিউনিকেশনগুলো কে ফলো আপ করবেন? বাণিজ্য মন্ত্রীকে করতে হবে, অর্থমন্ত্রীকে করতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকে করতে হবে। তাহলে ওই চ্যানেল, ব্যাক চ্যানেলগুলো যদি এখনই কানেক্টেড না থাকে, তাহলে এই সম্পর্কগুলো কন্টিনিউ করবে কিনা এই মাত্রায়, এই সম্মানে, এই চ্যালেঞ্জের জায়গাটা রয়ে গেছে। আমরা এখান থেকে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি কিনা সে প্রশ্নটা রয়েই গেল।